এই যে কান্নার রোল পড়েছে দলীয় নেতাকর্মীর পাশাপাশি অন্যান্য দলে যারা আছে এবং সাধারণ জনতা যারা একেবারে তৃণমূল পর্যায়ের জনতা যারা তারা এসেছে, এতে করেই প্রমাণিত হয় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের নেত্রী। বরত্ব প্রমাণ করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত যিনি বিসর্জন দিতে পারেন, তার ক্ষেত্রে তো একজন প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় আর একজন নেত্রীর বেলায় এটা বলা বা করা এটা কোনো বিষয় না। সেই সময়টায় যদি 92 দিনের মাথায় ওই অবস্থায় যদি কোনো মায়ের কাছে তার সন্তান চলে আসে, আদরের সন্তানের মরদেহ, সেই ট্রমা তো বেগম খালেদা জিয়া সাফার করেছেন। বিশেষ করে তারেক রহমান সাহেবকে টর্চার করা হয়েছিল, অকল্পনীয় অত্যাচার তার উপরে চলেছিল, শারীরিক নির্যাতন, এবং আরাফাত রহমান কোকেকেও গ্রেপ্তার করা হয়েছিল অসুস্থ অবস্থায়। তখনও কিন্তু উনি বলেছেন এই মাটির বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি এখানেই থাকবো, এগুলো করে আমাকে ভয় দেখালে আমি সেটা মানি না, আমি বিশ্বাস করি না। সন্তানের ক্ষেত্রে মায়ের নাকে কোনো পচা কেন, যত দুর্গন্ধই হোক না কেন সেটা লাগে না, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে। খালেদা জিয়ার সন্তান দেশান্তরী হয়ে সেখানে ইন্তেকাল করেছে। সরকার প্রধান হওয়া সফল ব্যর্থতার হিসাবের মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ রচনা করা, এই যে ট্রমাগুলো ওনার জীবনে এসেছে, এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ সবশেষ কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে খালেদা জিয়া আসলে যে অভিযোগে তাকে কারাগারে নেওয়া হয়েছে সেটি আসলে সত্য নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদেরকে সেটের সামনে বসতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের আপসীর নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের যাকে গণতন্ত্রের মাতা বা জননী বলা হয়, এবং এই সময়ের বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে যাকে মনে করা হতো, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া আজকে না ফেরার দেশে চলে গেছেন। সবাইকে কাঁদিয়ে জাতি অভিভাবক শূন্য অবস্থায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার এই বিদায়ে মাই টিভির পক্ষ থেকে শোক জানিয়ে শুরু করছি আজকে মাই টিভি সংলাপ, এবং শোক সন্তপ্ত তার ভক্তকুল, নেতাকর্মী, গোটা জাতিকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা স্বাভাবিকভাবে আপসীন নেত্রীর মহাপ্রয়াণ নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচরদের অন্যতম, এক সময়ের যুব সংগঠনের বা যুবকদের অহংকার হিসেবে যাকে বলা হয় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। রয়েছেন মাই টিভির বিশেষ প্রতিনিধি এবং রাজনৈতিক বিট দীর্ঘদিন থেকে কভার করেন ইউসুফ আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলাল ভাই আপনাকে দিয়ে একটু শুরু করি। প্রথমে একটু একদমই এই সময়ের আপনাকে আসলে আমি প্রশ্ন করার সাহস বা সেই সক্ষমতা আমি আসলে হারিয়ে ফেলছি, কারণ আপনার চোখ টলমলো করছে। তারপরেও একটু আজকের এই অনুভূতি খালেদা জিয়াকে নিয়ে একটু দু কথা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং যিনি আছেন আপনাদের প্রতিবেদক, বিশেষ প্রতিবেদক ইউসুফ সাহেব সহ দর্শক শ্রোতা যারা আছেন সকলকে শোকাবহ শুভেচ্ছা। সেটা দাঁড়িয়েছে যে বাংলাদেশটাকে হঠাৎ করে আজকে সকাল থেকে যে পরিস্থিতিটা শুরু হয়েছে ভোর থেকে, তাতে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদটা ডুবে গেছে, এবং এই পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না, তার যে মুগ্ধতা, স্নিগ্ধতা, যেটা সকল মানুষকে আকৃষ্ট করে, সে চাঁদ ডুবে যাওয়ার পর কিন্তু মানুষ হঠাৎ করে ধাক্কা খায়, মানসিকভাবে অপ্রস্তুত হয়, কষ্টের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়। গোটা দেশে কিন্তু আজকে সেই প্লাবনটা লেগেছে, আপনারা যদি দেখেন, এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ বাংলাদেশের বিশাল মানচিত্রের সর্বকর্নার থেকে শুরু করে মধ্যম পর্যায় পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত শোকের যে আবহ, আমার মনে হয় বাংলাদেশের চতুর্দিক থেকে বহমান এই নদীমাতৃক দেশের যত নদী আছে, যেখানে যত নদী, সমস্ত নদীর পানিও যদি একত্র করা যেত, তাহলে মনে হয় এই কষ্টের ভাষা প্রকাশ করার মতো লেখার কলম তৈরি হতো না, কালি পাওয়া যেত না, এমন একটা অবস্থার তৈরি হয়েছে। এবং
এই যে রাজনীতিতে যে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা পূরণ করার জন্য বেগম খালেদা জিয়ার সমান্তরাল নেতৃত্ব কবে তৈরি হবে, কবে প্রতিষ্ঠিত হবে, এ প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের মনকে বারবার নাড়া দিচ্ছে যে আসলে কি হবে। কারণ এই যে দেশের বর্তমান যে গণতান্ত্রিক উত্তরণের যে একটা পর্ব, ট্রানজিট, এই ট্রানজিশনাল পিরিয়ডটা উত্তরণের জন্য যে ধীর স্থির নেতৃত্ব, যে অবিচল দেশপ্রেম, যে অনাক্রমণাত্মক কথাবার্তা এবং শালীন রাজনীতির মধ্য দিয়ে কিভাবে মানুষের মনের মধ্যে আস্থা তৈরি করা যায়, সেই চিত্রটা তো এখন অনুপস্থিত। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে গোটা বাংলাদেশেই অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এক কথায় যেটা আমি বললাম যে পূর্ণিমার চাঁদটা মনে হয় যেন ডুবে গেছে, একটা নিকষ কালো অন্ধকারে সব চতুর্দিক চেয়ে গেছে এবং সে কালোটাই তো শোকের প্রতীক। আপনার সাথে বেগম জিয়ার আপনি রাজনীতির শুরু করেছেন তো বেগম জিয়ার হাত ধরেই নাকি জিয়াউর রহমানকে পেয়েছিলেন? জিয়াউর রহমানকে আমরা খুব অল্প দিনের জন্য পেয়েছি। বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার যেটা ব্যক্তিগত সম্পর্ক বা আরও অনেককে এরকম দেখেছি, সে সম্পর্কটা শুধু নেতা এবং কর্মীর সম্পর্ক না, সেটা হচ্ছে মায়ের এবং সন্তানের সম্পর্ক। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই নেত্রী যিনি ধমক দিতেন, আদর করতেন, অভিমান করতেন, আবার শাসন করতেন মায়েরা যেভাবে করে। দেখা গেছে কোনো কারণে হয়তো একটু উচ্চস্বরে কোনো কথা বলেছেন, মন খারাপ করে দুদিন যায়নি, তৃতীয় দিনের দিন উনি ফোন করিয়ে দিয়েছেন ওনার ব্যক্তিগত স্টাফদের মাধ্যমে, কি হয়েছে দেখো, খোঁজ নাও। তাড়াতাড়ি দৌড়ে যেতাম, গেলেই খুব অভিমান ভরা কণ্ঠে বলতেন, কি হলো, হ্যাঁ এমন কি হয়ে গেছে, কি একটু বলেছে এই জন্য কি অফিসে আসা যাবে না? এটা তো মায়েরা করে, এটা নেত্রীরা করে না, মায়েরা করে। অনেক নেত্রীও তো আমরা বাংলাদেশে দেখেছি, অনেক নেতাকে দেখেছি গাম্ভীর্য আভিজাত্যের প্রতীক হিসাবে তারা থেকেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই সমস্ত কিছু ছাপিয়ে মায়ের যে একটা মমতা, একটা স্নেহ এবং শাসন করার ক্ষমতা, এটা উনি দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে তো তার কাছে আমি সাংঘাতিকভাবে ঋণী, কারণ আমি বরিশাল শহর থেকে গ্রামে গিয়ে নির্বাচন করেছি ওনার পরামর্শ, ওনার উৎসাহে। সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি অনেক বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদদেরকে হারিয়ে। জাতীয়তাবাদী যুব দলের জন্মের পর থেকে আমি হচ্ছি প্রথম ব্যক্তি যে ব্যক্তি যুব দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি, দুটো পদই আমাকে পদায়ন করেছিলেন উনি। এরপরেই শুরু হয়েছে, আমার আগে কিন্তু আর কেউ যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুটি পদ পূরণ করতে পারেননি। জাতীয় সংসদে ম্যাডাম আমাকে প্রায় সময় বলতেন যে তুমি বলবা, তোমার যখন মন চায় বলবা, কারণ তোমার কথায় কোনো ভুল থাকে না, তোমার কথায় কোনো কুৎসিত কিছু থাকে না, তুমি বলবা। সে জাতীয় সংসদ, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমার যে আজকের উত্তরণ, এর পেছনে ঠিক মায়ের মতো উৎসাহ দিয়ে, শাসন করে, পথ দেখিয়ে, আদর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যে প্রেরণা দিয়ে গেছেন, এটা বোধহয় নিজের মা ছাড়া আর অন্য কারো কাছে পাওয়া সম্ভব হয় না। সেই জন্য বললাম যে তার সাথে আমার ব্যক্তির যদি সম্পর্কের কথা বলি, তাহলে সেটা ছিল মা এবং সন্তানের সম্পর্ক। আলাল ভাই, আপনি আবেগপ্রবণ, আমরাও আসলে আবেগপ্রবণ। আমরাও দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সাথে পলিটিক্যাল বিট কভার করার কারণে তাকে পাশ থেকে দেখেছি। আমাদের ইউসুফ ভাইও দীর্ঘদিন থেকে করেছেন। ইউসুফ ভাই, আমরা খুব ছোট্ট করে একটু আমরা যে জানতে চাই যে আমরা যদিও শেষ অনেক বছর বেগম খালেদা জিয়াকে ওনাকে জেলখানায় বা কোর্টে আনা নেয়ার এই বিষয়টির অনেক দিন থেকে করতে হয়েছে, তার আগে আবার দীর্ঘদিন তার সাথে রাজনৈতিক কভার করেছেন। ওই সময়ে মানে শুধুমাত্র পলিটিক্যাল বিট কভার করেছেন, নিউজ সংগ্রহ করেছেন, সেটি দেখেছেন? অনেক মমতার ঘটনাও তো আছে, দেখেছি যে খাবার খেয়েছে কিনা ওরা এটি দেখ, এরকমও অনেক বিষয় বোধহয় আছে। একটু সেই স্মরণের একটু যদি ঘটনাটা বলেন, বিষয়গুলো। আসলে আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য, 20 কোটি মানুষের জন্য শোকের দিন। আমি পলিটিক্যাল বিটের একজন রিপোর্টার হিসেবে আমি বলবো, দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ওনার অনেক নিউজ কভার করেছি। আমি যদি
একটি ঘটনার কথা বলি, আপনি যেটি বলেছেন যে কারাগারে দুঃখিত আপনার কোর্টে মামলার হাজিরার বিষয়ে আনা নেয়া, পুরান ঢাকা আলিয়া মাদ্রাসার আলিয়া মাদ্রাসায় যেখানে বিশেষ কোর্ট ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছিল, সেখানে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া যতবার নেওয়া হয়েছে প্রায় বেশিরভাগ সময়ই সেখানে আমি যেতাম সেটি কভার করার জন্য। আমরা দেখেছি যে শুধু আমরা কষ্ট করিনি, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে এই যে কারাগারে নেওয়া হয়েছে, সবশেষ কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে খালেদা জিয়া আসলে যে অভিযোগে তাকে কারাগারে নেওয়া হয়েছে সেটি আসলে সত্য নয়। সেটি আমরা জানবো। আমরা বলছি যে আমাদের সাথে যে ওনার সখ্যতা আমি গণমাধ্যম যাচ্ছি কর্মীদের, সেখানটাতে আমি যাচ্ছি। আমি পহেলা বৈশাখের একটা ঘটনা বলি। ওনার রাজনৈতিক যে কার্যালয় গুলশানে, সেখানে আমাদেরকে দাওয়াত করা হলো, আমরা বিটের যারা ছিলাম। আমি দেখেছি উনি মানে ডেকে ডেকে মোটামুটি প্রত্যেককে, যাদের নাম জানেন প্রত্যেককে ডেকে ডেকে সেদিন আমাদের একটা গিফটও দেওয়া হয়েছিল, অর্থাৎ বৈশাখের আবহ তৈরি করে একটা গিফট তৈরি করা হয়েছিল আমাদের প্রত্যেক সাংবাদিকদের জন্য। এবং আমরা ঢাকার বাইরে যখন যেতাম, অনেক সময় উনি যেখানে ছিল প্রায় কাছাকাছি আমরা পৌঁছে যেতাম। তিনি কিন্তু তখন আমাদেরকে খোঁজ খবর নিতেন, আমরা কি অবস্থায় আছি, আমরা বিট কাভার করতে গিয়েছি, নিউজ কাভার করতে গিয়েছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তখন ওনার ম্যাডামের সহযোগী যারা ছিল তাদেরকে বলে দিত যে সাংবাদিকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই যে একটা মমতা, আজকে সারাদিন কিন্তু আমি এবার কেয়ার হাসপাতালে ছিলাম। এর আগে উনি 23শে নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর বেশিরভাগ সময় সেখানে ওনার শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট করতে যেতে হতো। আজকের দিনটা আমি বলবো এটা একটা মানে ইতিহাসের অন্যতম দিন। এখানে আপনার যারা আসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা প্রত্যেকেই বলেছে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এটা শুধু বিএনপির জন্য নয়, সারা বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য, সকল রাজনৈতিক দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যেটি কোনোভাবেই পূরণ করার মতো নয়। একটা জিনিস খেয়াল করেছেন, আমি পল্টনেও দেখেছি যে একদম মানে লুঙ্গি পরা রিক্সাওয়ালারা এসে কাঁদছে। সাধারণ মানুষ, সে হয়তো কোনো নেতা না, সে ক্ষমতার স্বাদ কোনোদিন পায়নি, কোনোদিন। এটি 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 দেখেছেন নিশ্চয়ই। আমি শুধু, আপনি তো এটা বলেছেন, আমার কাছে মনে হয়েছে আমি এবার কেয়ার হাসপাতালের সামনে এমন কিছু লোকজনকে দেখেছি, আমার কাছে দেখে মনে হয়েছে যে উনি বোধহয় ভিক্ষুক। তাদেরকেও আমি কান্না করতে দেখেছি। এই যে কান্না, রিক্সাওয়ালার তো ছিলই, একজন রিক্সাওয়ালা তো প্রতিদিনই সেখানে এবার কেয়ার হাসপাতালের সামনে। আজকে তার যে অবস্থা, আমি দেখেছি যে সে ওখানেও গিয়ে হাজির হয়েছে। তো এই যে কান্নার রোল পড়েছে দলীয় নেতাকর্মীর পাশাপাশি অন্যান্য দলে যারা আছে এবং সাধারণ জনতা যারা, একেবারে তৃণমূল পর্যায়ের জনতা যারা, তারা এসেছে। এতে করেই প্রমাণিত হয় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের নেত্রী। উনি কোনো রাজনৈতিক দল হিসেব করলে হবে না, ওনাকে সারা বাংলাদেশের নেত্রী হিসেবেই ওনাকে গণ্য করা হবে। আলাল ভাই, আপনার কাছে আবারও আসি। সেটি হচ্ছে যে একদম গৃহবধূ থেকে আপসীর নেত্রী হয়ে ওঠা, সেই প্রসঙ্গে যাওয়ার আগে গৃহবধূ হলেন যিনি, যার সেই গৃহের বধূ তো হলেন জিয়াউর রহমান। তিনি আবার স্বাধীনতার ঘোষক, তিনি আবার সেনাপ্রধান, তিনি আবার সেক্টর কমান্ডার, তিনি আবার সেই 7 মার্চের অবিসংবাদিত নেতা, তিনি আবার বাংলাদেশের ক্ষণজন্মা পুরুষ রাষ্ট্রপতি, তারও সে। তো সেইখানটায় তার এই মুক্তিযুদ্ধকালীন ওই রিভল্ট যখন জিয়াউর রহমান করলেন, সেই মুক্তিযুদ্ধকালীন সময়ে 2 সন্তান নিয়ে তার সেই সময়টা, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বলে থাকেন আপনারা, সেই সময়টাকে একটু জানতে চাই, ইতিহাস কি বলে? ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যে উনি মুক্তিযুদ্ধের সূচনাটা যেভাবে সেনাবাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিশেষ করে ওই সময়কার ইপিআর, পুলিশ এবং সাধারণ ছাত্র শ্রমিক জনতা, এদের সম্মিলিত প্রচেষ্টায় তো হয়েছিল, কিন্তু অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধটা করেছে তখন সেনাবাহিনী মূলত। এবং জিয়াউর রহমান সাহেবের ঘোষণা এবং পরবর্তীতে রণাঙ্গনে যাওয়া, পরিবারকে আগাম কোনো সতর্কতা বার্তা না দিয়েই, এই অবস্থাটার মধ্যে একজন বধূ, ওই বয়সের একজন গৃহবধূ, যিনি তার ছোট ছোট 2টি সন্তান, আজকের তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো, জি,
এই দুজনকে সাথে নিয়ে নিয়ে যেখানে গেছেন, আত্মগোপনে থেকেছেন অনেক দিন, পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে না পারে বা তার অবস্থান জানতে না পারে, এটা চেষ্টা করেছেন। আর যত মানুষ তার কাছে গিয়েছে, যত লোক তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে, প্রত্যেকে বলেছেন যে তোমরা মেজর জিয়ার সঙ্গে যোগাযোগ করো, জি প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তার সঙ্গে যোগাযোগ করো, দেশ স্বাধীন করতে হবে, যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো। এরা বিভিন্ন গ্রন্থে, এমনকি আপনার মাহিদুল ইসলামের বইতে, তারপরে একে খন্দকার সাহেবের বইয়ে, তারপরে আরও বহু গ্রন্থে আমার যতটা মনে পড়ে এটা লেখা আছে যে ওই সময় থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ হিসেবেই তিনি মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছিলেন। আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রায় এই জন্য বলেন যে বেগম খালেদা জিয়া ছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা। অস্ত্র হাতে লড়াইটা তিনি করেননি, কিন্তু দুর্দমনীয় একটা প্রতিজ্ঞা থেকে তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছেন, পথ দেখিয়ে দিয়েছেন এবং কখনো কখনো তাদেরকে খাইয়ে দিয়ে তারপরে রণাঙ্গনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তো সেদিক থেকে চিন্তা করলে ওনার রাজনীতিটা, নীতি যদি মানে রাজার নীতি, মানে নীতির রাজা যদি রাজনীতি হয়, তাহলে বেগম খালেদা জিয়া কিন্তু রাজনীতি শুরু করেছেন 1971 থেকে, মুক্তিযুদ্ধকালীন সময় থেকে। কারণ তখন তো নীতির রাজা কোনটা, এই প্রশ্নটা ছিল যে আমরা কি সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য লড়াইটা করব, নাকি আলবদর আল শামস তারপরে অন্য অন্য রাজাকার এগুলো হয়ে পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের মধ্যে থাকব। সেইখানটায় উনি সাহসের সাথে যে কাজগুলো করেছেন, অত ছোট ছোট দুটো বাচ্চাকে সাথে নিয়ে, স্বামীর সঙ্গে মাসব্যাপী কোনো যোগাযোগ ছিল না বহু দীর্ঘ সময় ধরে, এটা একজন মুক্তিযোদ্ধার কাজই ছিল না। এবং তখনই মূলত রাজনীতিটা তার হাতে খড়ি হয়েছে। আমরা মানে যতটুকু জানি যে জিয়া রহমানের জীবদ্দশায়ও তিনি রাজনীতি নিয়ে খুব মাথা ঘামাতেন না, তাহলে এই গৃহবধূ, তাহলে এই যে রাজনৈতিক দর্শন, বা যখন তাকে জিয়া রহমানের পরে, ওফাতের পরে যখন উনি আসলেন, দলের হাল ধরলেন, তাহলে এই রাজনৈতিক দর্শনটা কোত্থেকে শিখলেন? সে কিভাবে মানে দল পরিচালনা করার পেছনে কারিগর কারা ছিলেন, কাদের হাত ধরে উনি শিখলেনটা কোথায় রাজনীতি, কিভাবে শিখলেন? রাজনীতিটা উনি ঘর থেকেই শিখেছেন। ঘর থেকে শিখেছেন এই কারণে যে জিয়াউর রহমান সাহেব দেখবেন যে সেনাবাহিনীতে চাকরি করাকালীন সময়ই 1971-এর মহান মুক্তিযুদ্ধের আগেই পাকিস্তানে যখন উনি ট্রেনিংয়ে ছিলেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ে, তখন পাঞ্জাবিদের যে বিদ্বেষপূর্ণ মনোভাব, পাকিস্তানি সৈন্যদের যে একটা আভিজাত্যের ভাব যে বাঙালিরা আবার কিসের যুদ্ধ করবে, কী করবে, তুচ্ছ তাচ্ছিল্যের বিরুদ্ধে কিন্তু তিনি ক্যান্টনমেন্টের মধ্যে, আইন কানুনের মধ্যে থেকেই বিদ্রোহ করতেন, পাঞ্জা লড়তেন। শহীদ জিয়া বীরুত্তম পাঞ্জা লড়তেন পাঞ্জাবি সৈন্যদের সঙ্গে, পাকিস্তানি সৈন্যদের সঙ্গে, এবং জিতে দেখাতেন যে বাঙালিরা জিততে পারে। 1965-র যুদ্ধে, পাকিস্তান ভারতের যুদ্ধে জিয়াউর রহমান কিন্তু খেমকরান সেক্টরে যুদ্ধ করেছেন এবং ওই সময় পাকিস্তানের বীরত্বপূর্ণ খেতাব পেয়েছিলেন কিন্তু তিনি ভারত পাকিস্তান যুদ্ধে। তো এইখান থেকেই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বুদ্ধ হয়েছেন, দেখেছেন। এবং সে দেখার পাশাপাশি আরেকটি কাজ যেটা করেছে, জিয়াউর রহমান সাহেব যখন কমান্ডো ট্রেনিংয়ে ছিলেন, তখন কুমিল্লার কাছাকাছি কোনো একটা জায়গায় রাতের বেলা সারা রাত এই কমান্ডো ট্রেনিংয়ের কারণে বিভিন্ন ডিসগাইজে, আর্মির নিয়ম অনুযায়ী এখানে থাকা ওখানে থাকা করে খুব সকালে একটা বাড়ির দরজায় এসে হাজির হয়ে একজনকে বলেছিলেন যে আমি একটু পানি খাবো, এক গৃহস্থকে। তো ওই ভদ্রলোক ফজরের নামাজ শেষ করে এসেছেন, উনি তাড়াতাড়ি ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বললেন, পানি লিজিয়ে, পানি লিজিয়ে। জিয়াউর রহমান সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন, আপনার পানি খাবো না, আপনি বাঙালি না, আপনি কেন উর্দুতে কথা বলেন আমার সঙ্গে, আপনাদের কেন মনে হয় যে সেনাবাহিনী মানেই উর্দুভাষী, কেন মনে হয় বাঙালিরা কি সেনাবাহিনী হতে পারে না? এটা কিন্তু আমি মানে ধারণা করা বা গল্পের চলে না, মাহফুজুল্লাহ সাহেবের যে বই যেটা, সেটার মধ্যে উল্লেখ আছে। এবং উনি সে পানি না খেয়ে সেখান থেকে চলে এসেছিলেন। এই যে মানে ভেতর থেকে স্বতঃস্ফূর্ত যে জাতীয়তাবোধ, এটা স্বাভাবিক কারণেই ঘরে বসে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন, উদ্বুদ্ধ হয়েছেন। আর মানুষের জীবনে কিছু ট্রমা থাকে, এই ট্রমাগুলো কিন্তু মানুষকে যারা অতিক্রম করে আসতে পারে, তারা কিন্তু ভবিষ্যতে একটা বিশাল দর্শন হাজির করতে পারে নিজের জন্য এবং জাতির জন্য। বেগম খালেদার জীবনের ট্রমাগুলো দেখেন আপনি। 1971-এর মুক্তিযুদ্ধের সময় গ্রেফতার হওয়া, পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে ওই ছোট ছোট দুটো শিশু সন্তান নিয়ে তার যে গৃহের আভ্যন্তরীণ লড়াই, ওই বয়সে অত সুন্দরী একজন মহিলা, বিদগ্ধ একজন মহিলা,
শিক্ষা দীক্ষাও তেমন কোনো উচ্চ এইসব মানসম্পন্ন ওইভাবে না, কিন্তু রুচিবোধের দিক থেকে এবং অন্যান্য সব কিছুর দিক থেকে কেন যেন এই ট্রমাটাকে উনি ডাইজেস্ট করে ট্রমাটা উতরে যেতে সক্ষম হয়েছেন। এবং তখন ওই সময় ওনার জিয়াউর রহমান সাহেবের অবর্তমানে যে সমস্ত লোকজন বিএনপিতে ছিলেন মূল নেতৃত্বে, তারা দেখলেন যে বিচারপতি সাত্তার সাহেব এখানে এ দল পরিচালনা করার মতো এই মুহূর্তের যে কোয়ালিটি এবং যে ইন্সপাইরেশন বা যে সাহস থাকার দরকার সেটা তার নাই। এখানে একমাত্র যদি জিয়াউর রহমানের পরিবার থেকে কেউ আসে তাহলে দলটা ঐক্যবদ্ধ থাকবে। দলটা তখন ভাঙনের মুখে পড়েছিল। তখন কিন্তু এই সমস্ত নেতৃবৃন্দের এবং বিশেষ করে আমিও সেই ঘটনার একটি সাক্ষী ছিলাম মইনুল রোডের বাসায়। সেখানে কিন্তু উনি আমাকেও বলেছিলেন যে আপনারা এখন চাকরি বাকরিতে সবাই চলে যাবেন, বিসিএস করেছেন, একটা সময় হয়তো সচিব হবেন, কিন্তু যদি রাজনীতিটা না করেন আপনারা তাহলে আমি দলের দায়িত্ব নেব কেন? এই যে সব সিনিয়র নেতারা আমাকে বলছেন যে দলের দায়িত্ব নেন, আমি দলের দায়িত্ব কেন নেব? আপনারা সবাই এরকম চলে গেলে দেশের বাইরে চাকরিতে চলে গেলে দল চালাবে কারা? তখন কিন্তু উনি একরকম বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু রাজনীতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন, সাত্তার সাহেবকে সরিয়ে দায়িত্ব নিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের কাছ থেকেই শেখা। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব যখন দল গঠন করেছিলেন ঠিক এভাবেই কিন্তু বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে এসে কিন্তু দলটাকে গঠন করেছিলেন। হ্যাঁ, গঠন করেছিলেন, দেশটাকে পুনর্গঠন করার জন্য পুনর্গঠন করেছিলেন। সেখানেও জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার স্বল্প সময়ের যেটা স্মৃতি, জিয়াউর রহমান সাহেব আমাদের সাবেক রাষ্ট্রপতি, বরিশালের মানুষ, জনাব মরহুম আব্দুর রহমান বিশ্বাস সাহেব, জি, উনি একটা অনুষ্ঠানে জিয়াউর রহমান সাহেব উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটা অ্যাঙ্করিং করিয়েছিলেন আমাকে দিয়ে। আমার খুব প্রতিবেশী এবং আইন পেশায় আমি ওনার একজন জুনিয়র ছিলাম আব্দুর রহমান বিশ্বাস সাহেবের। জিয়াউর রহমান সাহেব ওই অনুষ্ঠান পরিচালনার পরপরই আমার সামনে আব্দুর রহমান বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল, দিস ভেরি ইন্টেলিজেন্ট গাই, লেট হিম কাম টু ঢাকা। এরপরে আব্দুর রহমান বিশ্বাস সাহেব আমাকে নিয়ে এসেছিলেন, 27 নম্বর বিএনপির ধানমন্ডি অফিসে জিয়াউর রহমান সাহেবের সামনে হাজির করেছিলেন। উনি আমাকে বলেছিলেন, রাজনীতি করেন সাহেব, রাজনীতি করেন, আপনাদের মতো ইয়াং লোকজন আমার দরকার। সেই একই ধরনের ঘটনা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় ঘটেছে, তার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। এবং প্রবেশ করিয়ে যে উদারতাটা উনি দেখিয়েছেন, এটা আপনি ইতিহাসের দ্বিতীয়টি খুঁজে পাবেন না। ওনার স্বামী, এত প্রিয় স্বামী, এবং সেই দলের গঠনতন্ত্র সেটা ছিল রাষ্ট্রপতি পদ্ধতি শাসিত সরকার। বেগম খালেদা জিয়া 1991 নির্বাচনে জয়লাভ করার পরে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু নিজের দল এবং নিজের স্বামীর স্মৃতি বিজড়িত সেই গঠনতন্ত্রকে উতরে আরেকটা ট্রমার প্রমাণ উনি রেখেছেন, যে ট্রমা কিভাবে ওভারকাম করতে হয়। তখন বিরোধী দলের প্রচণ্ড চাপ ছিল যে না, সংসদীয় পদ্ধতিতে যেতে হবে। উনি কিন্তু নিজের দলের গঠনতন্ত্র সংশোধন করে সংসদীয় পদ্ধতিতে চলে গিয়েছিলেন। এই যে বিরল গুণের অধিকারী বা রাজনীতির কঠিন পরীক্ষা উতরে যেতে পারেন খুব সাবলীলভাবে, এটা বেগম খালেদা জিয়া ছাড়া আর কারো কাছে পাবেন সম্ভব নয়। সেটি নাই, উদাহরণ নাই। আপসীর নেত্রী কখন থেকে হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া? প্রেক্ষাপটটাও বা কি ছিল, কিভাবে হয়ে উঠলো? এটি কি দলীয়ভাবে আপনারা ঘোষণা দিয়েছিলেন, না সারা দেশের মানুষ বলতে শুরু করেছিলেন? না, আমরা দলীয়ভাবে আপসীন শব্দটা ওনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কখনোই বলা হয়নি। এই শব্দটা উচ্চারিত হয়েছে বিভিন্ন জায়গায়। উচ্চারিত হওয়ার প্রেক্ষিতটা হচ্ছে এই যে সামরিক শাসন জারি করে যখন এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে তিনি প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বশ করার চেষ্টা করলেন। তাকে উনি বড় বড় পদের অফার দিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট এবং যতজন ক্যাবিনেট মিনিস্টার চান বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব তার ক্যাবিনেটে অত লোক নেবেন আর 19 দফার ভিত্তিতে দেশ চালাবেন। জি, ওই সময় জিয়াউর রহমান সাহেবের 19 দফা। এবং বঙ্গভবনে তখন পর্যন্ত এরশাদ যেখানে বসতেন মাথার উপরে জিয়াউর রহমান সাহেবের ছবিটা টানানো ছিল দীর্ঘদিন। বেগম খালেদা জিয়া তাতে রাজি হননি এবং উনি বলেছে, বেগম জিয়ার মধ্যে এরকম একটা মনোবৃত্তি ছিল যে যার যেটা কাজ না সে সেটা জোর করে দখল করে বসে থাকলেই কি তাকে সম্মান করা যাবে নাকি। আরও হয়তো বিশেষ কোনো গুরু রহস্য থাকতে পারে, কিন্তু ওনাকে ম্যানেজ করতে না পারে এরশাদ সাহেব তখন এই বিএনপির দল ভাঙার চেষ্টা করলেন, আওয়ামী লীগের দল ভাঙার চেষ্টা করলেন, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সফলও হয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই রাজপথে যখন ছিলেন, শেখ হাসিনাও একই সঙ্গে পাশাপাশি ছিলেন, অন্য আরও কিছু বাম দলরাও ছিল, যেমন রাশেদ খান মেনন, শাহজাহান খান, হাসানুল হক ইনু, এরা কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে মিছিলে শরিক হয়েছে।
আমার নিজের দেখা অভিজ্ঞতার কথা বলছি, এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার পেছনে পেছনে তারা মিছিলে ছিলেন, সংগ্রামে ছিলেন। আর জেহাদ হত্যাকাণ্ডের পরে, ছাত্রনেতা জেহাদ হত্যাকাণ্ডের পরে জানাজার জন্য, গায়েবাড়া জানাজার জন্য স্থান দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেখানে গেলেন না, হঠাৎ করে অনুপস্থিত। বেগম খালেদা জিয়া একা গিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেইখানে সেই টিয়ার গ্যাস, লাঠিচার্জ ইত্যাদি উপেক্ষা করে উনি সেখানে উপস্থিত হয়েছেন। কয়েকটি মাত্র ঘটনার কথা বলি, তাহলেই বুঝবেন। এরপরে আসলো নির্বাচন। এরশাদ সাহেব একতরফা নির্বাচন ঘোষণা দিলেন। শেখ হাসিনা চিটাগাং থেকে বললেন যারা এই নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। জামাত ইসলামে বললো যে না, আমরাও এই নির্বাচনে যাব না। আর বেগম খালেদা জিয়া তো আগেই বলেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা যাব না। কিন্তু শেখ হাসিনা 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে গেলেন। জামাত ইসলামও তাদের সঙ্গে নির্বাচনে চলে গেল। বেগম খালেদা জিয়া বললেন যে না, যা বলেছি, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে এই সরকারকে বৈধতা দেব না। এটা সম্ভবত 88 নির্বাচনটা। হ্যাঁ, 88 নির্বাচন। কারণ এটা তো অবৈধ সরকার। এই যে ওনার প্রচণ্ড তেজোদ্দীপ্ত পদচারণা এবং খালি পায়ে একজন গৃহবধূ এবং সারা জীবন যিনি অত্যন্ত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেছেন, রাস্তায় খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে 2-3 জন আরও মহিলা নেত্রী ডানে বামে নিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন, মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, বসে রয়েছেন, লাঠিচার্জের শিকার হয়েছেন, টিয়ার গ্যাসের শিকার হয়েছেন, অনবরত চোখ দিয়ে পানি ঝরছে, শারীরিকভাবে ওনাকে আঘাত করা হয়েছে। ঠিক কিন্তু পরবর্তী কর্মসূচিতে আবার ঠিকই ওইভাবে গিয়ে উপস্থিত হয়েছেন, যেটা তখন আশেপাশে আর কেউ করেনি। তারাই অনেক কৌশলে কোথাও এরশাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন, কোথাও লং ড্রাইভের কথাও আমরা শুনেছি। আর জামাত ইসলামী তো কখন কোন রং পরিবর্তন করে এটা এখন পর্যন্ত বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায়। সবাই চলে গেছে, কিন্তু উনি কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপরিবর্তনের ক্ষেত্রে, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার পুনঃস্থাপনের ক্ষেত্রে উনি কোনো আপোষ করেননি। তিনি আপসীর নেত্রী তখন থেকেই মুখে কথাটা ছড়িয়ে গেছিল যে আপসীর নেত্রী। একটা বিষয় হচ্ছে যে উনি এই যে রাষ্ট্র পরিচালনা করলেন, সরকার প্রধান হিসেবে নাকি দলীয় প্রধান হিসেবে আপনারা মূল্যায়নটা, মানে যদি রেটিং দিতে বলা হয়, রেটিং এর ক্ষেত্রে কোনটা আগে দিবেন? সরকার প্রধান, দলীয় প্রধান? আবার তিনি আবার তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মাও ছিলেন। এই যে মায়ের জায়গাটায় আসলে রেটিং 1 to 3 এরকম করতে বললে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা আমার দৃষ্টিতে আমি ওনাকে সফল দলীয় প্রধান হিসেবে আগে বিবেচনা করব, তারপরে সরকার। কারণ পৃথিবীতে আপনি এমন কোনো সরকার পাবেন না যে নির্ভুল সমস্ত কাজ জনকল্যাণে হয়েছে এবং সমস্ত কাজ ভালো হয়েছে, একটা সরকারের ইতিহাস দেখাতে পারবেন না সারা পৃথিবীতে। যত ভালো শাসকরা আগে ছিল এবং এখনও আছে, সেখানেও পারবেন না। এমনকি 4 খলিফা বিশ্বস্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 4 জন, তাদের খেলাফতের আমলেও কোনো বড় ছোট ঘটনা ছিল যাতে ত্রুটি হয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলীয় ব্যাপারে সিদ্ধান্তের কারণে কোনো বড় ত্রুটি করেছেন এমনটা আমরা দেখিনি। আর যদি উনি মানে হঠাৎ করে কারো পরামর্শ যদি কোনো সিদ্ধান্ত নিয়েও থাকেন, সেটাকে আবার রিপেয়ার করার জন্য যা করার তাড়াতাড়ি সেটাকে রিপ্লেস করে এটাকে আবার রিপেয়ার করেছেন। এবং শহীদ জিয়াউর রহমান বীরুত্তম কিন্তু খুব বেশি সময় পাননি দলটিকে মানে বিস্তৃত করার জন্য। বেগম খালেদা জিয়া কিন্তু সফলতার সঙ্গে সেটা করেছেন। মাইলের পর মাইল, সকাল ফজরের নামাজের পরে উনি গাড়িতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বা বিক্ষোভ কর্মসূচির কাজ শুরু করেছেন। ভোর 4টায়, পরদিন দেখা গেছে ভোর 4টার পরে সর্বশেষ সভা করে আবার 2 ঘন্টা হয়তো বিশ্রাম নিয়েছেন, আবার উঠেছেন। এটা তো ওনার জন্ম এবং ওনার বেড়ে ওঠার চরিত্র বা পারিপার্শ্বিক অবস্থার সাথে মেলে না, কিন্তু সেই কাজগুলো উনি করেছেন। করে জিয়াউর রহমান সাহেব যে কাজটা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন, দলটাকে একটা টালমাটাল অবস্থায়, সেই দলটার একটা ভিত্তি একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। 2001-06 আবার সেটার কিছু অংশ নিয়েছিলেন তারেক রহমান সাহেব এই যে ইউনিয়ন প্রতিনিধি সভার মাধ্যমে। কিন্তু অগ্রণী সিংহভাগ দায়িত্বটা পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেজন্য আমি ওনাকে বলবো যে বিএনপিকে শক্ত শিকড়ের উপরে দাঁড় করানোর জন্য সবচেয়ে বেশি সফলতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শটাকে তিনি একটা মানে কি বলে মাটিতে পুঁথিত শিকড়ের মতো নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেটার ফলাফলও তিনি পেয়েছেন। একমাত্র নেত্রী যিনি
পাঁচটি আসনে জয়লাভ করেছেন বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন জায়গা থেকে, শুধু গোপালগঞ্জ বা ফরিদপুর না, শুধু বগুড়া কিংবা দিনাজপুর না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানেই দাঁড়াতেন সেখানেই তিনি বিজয়ী। কোনোদিন নির্বাচনে পরাজয়ের ইতিহাস কিন্তু ওনার নাই। এটার কারণটা হচ্ছে যে দলীয় ভিত্তিটাকে মজবুত করার জন্য ওনার যে আচরণ, ওনার কথাবার্তা, ওনার চালচলন, ওনার মানে সব কিছু মিলিয়ে ওনার যে একটা যে চিত্র মানুষের মনে গেঁথে গিয়েছিল, সেখান থেকে ভালোবাসার ফলস্বরূপ মানুষ এটা দিয়েছে, যেটা বাংলাদেশের আর কোনো রাজনীতিকের বেলায় এটা পাবেন না। জি, আমি বলে আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় শুধু রাজনৈতিক সভা সমাবেশ তো না, তার সন্তানদের চলে যাওয়ার, যে আরাফাত রহমান কোকো তিনি মারা গেলেন, সে সময়গুলোও কিন্তু আমরা কভার করেছি, আপনি করেছেন। তো একজন মা হিসেবে তখন তার যে অভিব্যক্তি, তখন কি আসলে বোঝা গেছে যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কিংবা তিনি সরকার প্রধান ছিলেন? কেমন আসলে মনে হয়েছে? মনে হয়েছে না যে আসলে যে এই ভদ্রমহিলা অর্থাৎ একটা দলের প্রধান বিএনপির মতো, সে আবার এত হাউমাউ করে কাঁদে কি করে? এরকম একদম আবেগের সেই জায়গাটি। আসলে সন্তানের লাশ বাবা মায়ের কাঁধে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী। এই জন্যই বলা হয় আমার বাবা মারা গেলে আমি যতটা সহ্য করতে পারবো, আমি মারা গেলে আমার বাবা সেটা সহ্য করতে পারবে না। আমার মা মারা গেলে আমি যতটুকু সহ্য করতে পারবো, আমার মা সেটা সহ্য করতে পারবে না। ঠিক বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটি আমরা দেখেছি। আরাফাত রহমান কোকো যখন, ছোট ছেলেরা সাধারণত বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি আদরের থাকে, বিশেষ করে মায়ের কাছে। ছোট ছেলে যদি দুষ্টও হয় তবুও ছোট ছেলেকে বেশি আদর করে। তো উনি যখন মারা গেলেন, ছেলের পাশে কিন্তু তিনি থাকতে পারেননি। শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করেন, তখন কিন্তু কেউ না থাকলেও মা অন্তত পক্ষে থাকে। আপনি ছোট্ট একটা গল্প যদি বলি, বিভিন্ন মাওলানারা ওয়াজ করে, এক সন্তানের এমন অসুখ হয়েছে তার শরীরে পচা গন্ধ, আমি ছোট্ট করে ছেড়ে দেব, পচা গন্ধ ছুটে গেছে, কিন্তু সবাই চলে গেছে, মা ঘর ছেড়ে চলে যায়নি। বাবা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, কিন্তু মা চলে যায়নি। তখন মাকে সন্তান জিজ্ঞেস করছিল, মা সবাই চলে গেছে, তুমি বসে আছো কেন? ওরা কেন চলে গেল? সন্তান বলেছিল, মা বলেছিল, বাবা তোমার শরীরে যে গন্ধ, এই পচা গন্ধ তারা সহ্য করতে পারে না। কিন্তু মাকে তখন ছেলে প্রশ্ন করেছিল, মা তোমার নাকে কি গন্ধ লাগে না? আসলে সন্তানের ক্ষেত্রে মায়ের নাকে কোনো পচা কেন, যত দুর্গন্ধই হোক না কেন, সেটা লাগে না। সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে। খালেদা জিয়ার সন্তান দেশান্তরী হয়ে সেখানে ইন্তেকাল করেছে, কিন্তু তিনি পাশে থাকতে পারেননি। এই কষ্ট আসলে কাউকে বোঝাতে পারেনি। এটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া অনুভব করতে পেরেছেন, এটা কত কষ্টের, কতটা ভারী। অনেক ধন্যবাদ। আমি সাংবাদিক হিসেবে আমার কাছে সেটি মনে হয়েছে, কাভার করতে গিয়ে যেভাবে দেখেছি হাউমাউ করে কেঁদেছে, সেখানে শুধুমাত্র সন্তান এবং ছেলের যে একটা প্রেম ভালোবাসা, সেটাই প্রতিফলিত হয়েছে। সাইকোপ্যাথ যারা, মনস্তাত্ত্বিক জটিলতায় যারা ভোগে, তারা অনেক কিছুই করতে পারে যেটা মানুষের কাছে স্বাভাবিক মনে হয় না। আমি একটা সময় বলেছি যে ভদ্রমহিলা তার স্বামীকে সেবা করতে পারেন না, স্বামীর সঙ্গে যার মানে ছাড়াছাড়ি বাদে আর সব কিছু হয়েছে, আলাদা থাকা, ঝগড়াঝাটি। ডক্টর কি বলে, ডক্টর ওয়াজেদ, ডক্টর ওয়াজেদ, হ্যাঁ, ডক্টর ওয়াজেদ সাহেব প্রেসে এমনকি মিডিয়ায় পর্যন্ত যেসব কথা বলেছেন তার স্ত্রী সম্পর্কে, তো সেখান থেকে তো ওই শব্দটা ছাড়া আর কোনো ভালো শব্দ আমি ইউজ করতে পারি না। যে ঈর্ষাকাতরতা এবং নিজের বরত্ব প্রমাণ করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত যিনি বিসর্জন দিতে পারেন, তার ক্ষেত্রে তো একজন প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় আর একজন নেত্রীর বেলায় এটা বলা বা করা এটা কোনো বিষয় না, কোনো ব্যাপারই না। কিন্তু তারপর আপনি দেখবেন যে মা হিসাবে বেগম খালেদা জিয়া তার সন্তানদেরকে কিন্তু এই মাটির গন্ধেই বড় করেছেন। সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়ে যুগের পর যুগ রাখেন নাই এই মাটির গন্ধে। এবং যখন ওনার সন্তানদেরকে অত্যাচার করা হচ্ছিল, বিশেষ করে তারেক রহমান সাহেবকে টর্চার করা হয়েছিল, অকল্পনীয় অত্যাচার তার উপরে চলেছিল, শারীরিক নির্যাতন, এবং আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়েছিল অসুস্থ অবস্থায়, তখনও কিন্তু উনি বলেছেন এই মাটির বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি এখানেই থাকবো, এগুলো করে আমাকে ভয় দেখালে আমি সেটা মানি না, আমি বিশ্বাস করি না।
এখানে কি তার মধ্যে মাতৃত্ববোধ ছিল না? ডেফিনেটলি ছিল, কিন্তু মাতৃত্বের চেয়ে দেশমাতৃকার প্রতি ওনার দরদ অনেক বেশি ছিল, গণতন্ত্রের প্রতি ওনার কমিটমেন্ট অনেক বেশি ছিল। এই জন্য আমি বলি, ওই বাংলাদেশে কোথায় একটা কবিতার লাইনে পড়েছিলাম যে এই কিছু মা আছে যারা হচ্ছেন দুঃখের পাষাণে ঘষা সুবাসী চন্দন। দুঃখের পাষাণে ঘষা মানে দুঃখের পাথরে ঘষা, তারপরেও সে চন্দনের সুবাস। বেগম খালেদা জিয়ার জীবনে তো দুঃখ, মাত্র 35-36 বছরের বিধবা, তারপরে স্বামীহারা থেকে দলের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতির মধ্যে প্রবেশ, সেখান থেকে বাংলাদেশের সরকার প্রধান হওয়া সফল ব্যর্থতার হিসাবের মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ রচনা করা, এই যে ট্রমাগুলো ওনার জীবনে এসেছে, এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ এটা মেডিকেল জুরিসপ্রুডেন্সের একটা টার্ম। একটা জিনিস হচ্ছে যে আপনি যদি একটা জিনিসকে ক্রমাগত আঘাত করতে থাকলে পরে এটা একসময় ভোতা হয়ে যায়। এটা বেগম খালেদা জিয়ার বেলায় হয় নাই। উনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্ট কখনোই হন নাই, যেটা অন্য কেউ হয়েছেন। উনি হন নাই, উনি সেগুলোকে উতরাতে পেরেছেন বলেই যখন 92 দিন বালু ট্রাকের আড়ালে থাকার পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা অবস্থায় পানীয় সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি খাবার নিয়ে কেউ গেলে গ্রেফতার করা হতো। সেই সময়টায় যদি 92 দিনের মাথায় ওই অবস্থায় যদি কোনো মায়ের কাছে তার সন্তান চলে আসে, আদরের সন্তানের মরদেহ, সেই ট্রমাও তো বেগম খালেদা জিয়া সাফার করেছেন, এবং সেইটা নিয়েও নাটক হয়েছে। শেখ হাসিনা তাকে দেখতে গেছেন, ফলাও করে বলেছেন আমাকে গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু এই দৃশ্যপটের পরবর্তী অংশ নিয়ে কিন্তু আলোচনা হয় না। শেখ হাসিনা ওই নাটকটা ওখানে করে যখন ফেরত আসছিলেন আবার গণভবনে প্রধানমন্ত্রী হিসাবে, ফেরত আসার আগেই আমরা টিভিতে স্ক্রলে দেখলাম বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অপরাধে 8টি মামলায় তাকে আসামি করা হয়েছে। জি, আমরা আলাল ভাই আপনার কাছে আবার আসবো একটু। আমি নাজিমুদ্দিন আলম থেকে ঘুরে আসি। আলম ভাই, আমরা অনেক একটা বিষয় আলোচনায় এসেছি, আমরা একটু এই যে বেগম খালেদা জিয়ার শূন্যতা, এই শূন্যতা রাজনীতিতে বা দেশের জন্য তো শূন্যই বটে, বিএনপি এই শূন্যতা উতরে কতটা যেতে পারবে, কিংবা বিএনপি কোন পথ ধরে এই শূন্যতা পূরণ করবে? আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সহ আলোচক সৈয়দ মাজেদ হোসেন আলাল ভাইকে ধন্যবাদ, এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই খুব মর্মাহত, গোটা জাতি স্তব্ধ। এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি যার অনুপস্থিতিতে এটা অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের দেশের ও জাতির। এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে গোটা জাতি দলমত নির্বিশেষে সকলেই মর্মাহত। রাষ্ট্রীয়ভাবেও আজকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এবং আমাদের দলীয়ভাবেও 7 দিন আমরা শোক ঘোষণা করেছে। আগামীকাল সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে, এবং বিরল সম্মান পেয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার বর্ণাঢ্য ইতিহাস, দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছেন 82 থেকে 90। তার রাজনীতি শুরু থেকেই অনেক স্ট্রাগল পেরিয়ে এসছেন, আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, কখনো কখনো আপোষ করেননি কারোর সাথে, কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি। কতগুলো গুণাবলী আপনি লক্ষ্য করবেন যার কারণে তার সততা, তার দেশত্ববোধ, দেশপ্রেম এবং কমিটমেন্ট, এখান থেকে সে কোনোভাবেই বিচ্যুত হয়নি। তার এই সমস্ত কারণে উনি আজকে বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং সর্বপ্রথম 91 সালে নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। যদিও তৎকালীন সবাই মনে করেছিলেন যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, তাদের সব কিছু রেডি। উনি বলেছিলেন যে বিএনপি 10টা সিটও পাবে না। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া আপসী নেত্রী হিসাবে তিনি এসেছিলেন, আর শেখ হাসিনা জাতীয় বেঈমান হিসাবে 91 সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন নাই। আপনি লক্ষ্য করবেন তার কতগুলি গুণাবলী, যেমন ওনার প্রতিহিংসা রাজনীতি উনি করতে চান নাই। 17টি বছর যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে তার নেতৃত্ব
একটা পর্যায়ে তাকে বিনা দোষে মানে উদ্দেশ্যমূলকভাবে সাজানো মামলায় মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এবং আপনি দেখেন যে তার বয়সের কারণে চিকিৎসার দরকার ছিল, তার অসুস্থতা ছিল, বেশ কিছু জটিল রোগ ছিল। সেই জটিল রোগগুলো কিন্তু যথাসময়ে চিকিৎসা দিতে পারে নাই। আমরা বারবার বলেছি বয়স্ক যেহেতু, সে কারণে চিকিৎসার জন্য আপনারা এটা কনসিডার করেন। স্লো পয়জনিং এর একটা অভিযোগ তো এই সমস্ত কারণে কিন্তু আমরা যথাসময়ে চিকিৎসাটা করতে পারি নাই। শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই কাজগুলো করেছেন। কারণ বেগম খালেদা জিয়া আকাশচুম্বী জনপ্রিয়তা, জনগণের কাছে তার ভালোবাসা শ্রদ্ধার জায়গাটা উনি করে নিয়েছিলেন। এদেশের মানুষের হৃদয় জয় করেছেন। তার এই দেশপ্রেম, তার জনগণের প্রতি যার কমিটমেন্ট, যিনি কেউ তাকে কোনোভাবেই পরাভূত করতে পারে নাই। যখন যেখানে নির্বাচন করেছে, যেই এলাকা থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে, সেখানেই উনি নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসা তাতেই প্রমাণিত হয়। তিনি তো নেই, তার দল আজকে অপূরণীয় ক্ষতি হয়েছে। যেমনিভাবে আপনারা পরবর্তীতে যেমনিভাবে আমরা গর্ববোধ করি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে ওনার অনুপস্থিতিতে যেমন গোটা জাতি ফিল করে, এরকম একজন সফল রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক, ওনাকে হারিয়ে আমরা অপূরণীয় ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, জাতির ক্ষতি হয়েছে। অনেকেই বলে যে উনি যদি বেঁচে থাকতো তাহলে দেশ আরো অনেক মালয়েশিয়াকে ছেড়ে যেত। তো তার উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া পরবর্তীতে আপনি দেখেন 17 বছর নির্যাতনের পরেও মুক্তি পাওয়ার পরে, এই জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় হওয়ার পরে নির্লজ্জ বেহায়ের মতো পালিয়ে গিয়েছে। জনগণের রোষানলের ভয়ে একটা প্রাচীনতম পার্টি তাদের ভুল রাজনীতি, লুটের রাজনীতি, এটাকে রাজনীতিবিদ আপনারা যারা আছেন, লুটের রাজনীতি করার কারণে কিভাবে শিক্ষা নিচ্ছেন যে 17 বছরের প্রধানমন্ত্রী তিনি পালিয়ে গেলেন? হ্যাঁ, পালিয়ে গেলেন এটার জন্যই তো পালিয়ে গেছেন। এই জন্যই তাদের স্বৈরাচারী মনোভাব, একচেটিয়া মনোভাব এবং আপনার কি ব্রুটালি অ্যাক্টিভিটিস, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং সম্পদ লুণ্ঠন, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার, দখলবাজি, চাঁদাবাজি। আলম ভাই, আমাকে একটু জানতে ইচ্ছা করে যে এই অপোজিশনকে দমন করা, গণতন্ত্রকে হত্যা করা, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই সমস্ত কারণেই আপনি যখন এইভাবে স্বৈরাচারী কাজ করবেন একচেটিয়া, তখন আপনাকে এইভাবে বিদায় নিতে হবে। খালেদা জিয়া যারাই করবে, খালেদা জিয়া যখন মোটামুটি, কিন্তু আপনি লক্ষ্য করেন বেগম খালেদা জিয়ার প্রতিহিংসা মুক্তি পাওয়ার পরে বেগম খালেদা জিয়া একবারও যারা তো নির্যাতন করলো, তার চিকিৎসা করতে দেয় নাই, তাদের সম্পর্কে একটা কটু কথাও বলে নাই, একটা শব্দ উচ্চারণ করে নাই। আপনি লক্ষ্য করবেন বিএনপি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না। আজকে দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি এসছেন, উনি তো সবচেয়ে সবকিছু হারালেন। তার মা হারালেন, আজকে ছোট বয়সে, কিশোর বয়সে তার বাবাকে হারালেন, তার ভাইকে হারালেন। হ্যাঁ, আজকে একমাত্র উনি একা। শুধুমাত্র আজকে এই অবস্থায় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, উনি যেন আমাদেরকে সুন্দরভাবে এই দলকে পরিচালনা করতে পারেন। আশা করি উনি পারবেন। উনি শহীদ জিয়ার ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং তাদের উত্তরসূরি। আমরা আশা করি শহীদ জিয়ার আদর্শ নিয়ে উনি বড় হয়েছেন এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কমিটমেন্ট, যে দেশপ্রেম, উনি সেভাবেই এই দলকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে রাষ্ট্র সেভাবে পরিচালনা করবেন। আপনি লক্ষ্য করবেন আরও গুণাবলী কি, সে আপোষ করে নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি বিদেশে চলে যান, আপনার 2 সন্তান নিরাপরাধ, 2 পাশের বিমানের সিটে বসায় দিব, আরামসে সৌদি আরবে রাজকীয়ভাবে থাকবেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ, জন্ম হয়েছে বাংলাদেশে, মৃত্যু হবে বাংলাদেশে। সেই মৃত্যু বাংলাদেশে হলো। নাজমুদ্দিন আলম, জি আপনার কাছে ফিরবো, সময় খুব কম। আমি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে একটু ফিরি। খালেদা জিয়ার শেষ সময়ে, যদিও তিনি তো মুক্তভাবে কথা দীর্ঘদিন আর বলতে পারলেন না, আটকে দিলেন বাসায় থাকলেও, কোনো অভিমান তার মধ্যে ছিল দেখেছেন? সে তো লন্ডন থেকে মোটামুটি সুস্থ অবস্থায় ফিরে আসলো, তার মধ্যে কোনো কষ্ট, অভিমান নিয়ে কি তার এই যাত্রাটা, নাকি ফ্যাসিস্ট বিদায় নিয়েছে এই তৃপ্তিটা তো নিশ্চয়ই ছিলেন, কিন্তু অভিমানের কোনো বিষয় দেখেছেন? কোনো
জায়গা? না, আমার কাছে এমনটা মনে হয় না, কারণ বেগম খালেদা জিয়া তো কার সাথে অভিমান করবেন? উনি তো দেশটাকে মনে করতেন নিজের সন্তানের মতো। আপনি দেখেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2টো জাতীয় কাউন্সিল আমরা করেছি এই একবিংশ শতাব্দীতে। একটা 2009-এ মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে আমাদের স্লোগানটা কী ছিল? দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আইডিয়াটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। অনেকে তখন হাসাহাসি করেছে, অনেক কথিত সুশীলরা বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এর মতো কী হলো, দেশ কি গর্তে পড়ে গেছে? এমন কথা আমরা শুনেছি, দেখেছি। পরবর্তীতে প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচায় কেন বলেছিলেন। যে লুটতরাজ, বিদেশে অর্থ পাচার, ছাত্রলীগের নেতারা পর্যন্ত, জেলার নেতারা পর্যন্ত 2-3 হাজার কোটি টাকার অর্থ পাচার, এগুলো তো ছিল না বাংলাদেশের ইতিহাসে। ওই কারণেই উনি বলেছেন। এবং যত সুযোগ সুবিধা প্রতিবেশীকে দেওয়া হয়েছে নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে, এই কারণেই ওটা বলেছিলেন। 2016-তে আমরা সর্বশেষ কাউন্সিল করলাম, জাতীয় কাউন্সিল। সেখানে বেগম খালেদা জিয়ার পরামর্শে স্লোগানটা ছিল নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। অর্থাৎ দেশটাই ছিল ওনার কাছে সবার আগে। না হলে ওনাকে তো শুধু কারাগারে ঢুকিয়ে বিনা চিকিৎসায় মারার চেষ্টা করা হয়েছে তা না, প্রকাশ্যে ঘোষণা দিয়েও তো চেষ্টা করা হয়েছে যে পদ্মা সেতুর উপর তুলে টুস করে ফেলে দাও যাতে আর উঠতে না পারে। তারপরে নিজে বলেছে, ফ্যাসিস্টের প্রধান তিনি বলেছেন যে এই প্রতিদিনই শুনি মরে মরে মরে, তো মরার বয়স তো হয়েছি, মরে তো যেতেই পারে, সেজন্য এত হাউতাস কি। ওনার অসুস্থতা নিয়েও ক্রিটিসাইজ হ্যাঁ, করা হয়েছে। অসুস্থতা নিয়েও নানা রকমের ব্যঙ্গ বিদ্রুপ করেছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্টের পতনের পরে যে পরিমাণ সান্ত্বনা উনি পেয়েছেন, তাতে তো ওনার মুখ থেকে মুখ ফসকে হলেও 2-একটা বেফাস কথা বেরোতে পারতো, হয় নাই। কিন্তু উনি বলেছেন হানাহানি করা যাবে না, কেউ প্রতিহিংসা পরায়ণ হবেন না, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং আমাদের সঙ্গে যারা যে দুর্ব্যবহার করেছে কেউ সেটার পাল্টা ব্যবস্থা নিতে যাবেন না। এই যে বিষয়, এই মানবিক গুণাবলী সম্পন্ন একজন নেত্রী আপনি কোথায় পাবেন? আর জি নিশ্চয়ই, কোথাও- সেই নেত্রী কোথাও খুঁজে দেখা পাওয়া পাবো না মুশকিল। এরকম। সেই নেত্রী আজকে চলে গেলেন। নাজিমুদ্দিন আলম, সময় বলছে যে খুব বেশি নেই। তার রেখে যাওয়া নেতাকর্মীরা রয়েছে, সারা দেশবাসী রয়েছে, আপনাদের যারা দেখছেন বা পরে দেখবেন, তাদের জন্য আপনার বলার কোনো কিছু আছে কিনা? এখন সবচেয়ে বড় কথা হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার চলে যাওয়াটা, এটা আমাদের জন্য, দলের জন্য, দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা একটা খুব মহান অভিভাবককে হারালাম। আমাদের এমন একজন অভিভাবক ছিলেন যিনি আপনার বিভিন্ন সময় দেখেন, এই যে ক্রাইসিসের সময়ও দেখেন, একটা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট যখন আসছে তখনও কিছু মাঝে একটা ক্রাইসিস আসছিল, সেখানে কিন্তু সে একটা ঐতিহাসিক রোল প্লে করেছেন, যে সরকারের সাথে একটু দূরত্ব, আমাদের দলের সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু সে অভিভাবক দেখিয়েছেন, এই গার্জিয়ানশিপটা উনি দেখিয়েছেন। উনি চেয়েছেন, তার কাছে সবচেয়ে বড় জিনিস দেখেছি আমরা, তার কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছে আমাদের। বিভিন্ন কর্মকাণ্ডে 82 থেকে 90 ছাত্র আন্দোলনে উনি যে তার আকাশচুম্বী জনপ্রিয়তার সামনে উনি একমাত্র অগ্রভাগে ছিলেন, আর আমরা সেই ছাত্রগণ অভ্যুত্থানটা উপহার দিতে পেয়েছিলাম সামরিক জান্তা এরশাদ বিরোধী আন্দোলনে। তো তার পরবর্তীতে আমি 3 বার এমপি ছিলাম, পার্লামেন্টে ছিলাম, যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও ছিলাম, বিভিন্ন জায়গায় সফরে গিয়েছি, তার বিভিন্ন অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছি। তার কাছে বড় জিনিস হলো দেশ সবচেয়ে ঊর্ধ্বে। এটা এই অর্থে বললাম যে তার সন্তানদেরকে আরামে নিয়ে থাকতে পারতেন, বিদেশে যান নাই, সে দেশটাকে চিন্তা করছে, এদেশে জনগণের কথা ভেবেছেন সবসময়, নিজের আরামায়েশের কথা চিন্তা করে নাই। 18 সালেও কিন্তু কনভিন্স করতে চেয়েছিল আওয়ামী লীগ, অপোজিশনে থাকবেন, চলে আসেন, আপোষ করেন নাই, কারাগার বেছে নিয়েছেন, চিকিৎসা করতে যান নাই, মুক্তি পেয়ে চিকিৎসা করতে পারতেন, কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই স্বৈরাচারের সাথে উনি আপোষ করেন নাই। এই জন্য উনি বিরল সম্মান পেয়েছেন। এটা আমাদের জন্য, বিএনপির জন্য পাথেয়, এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয়, এবং আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে তার সমস্ত লাল সবুজের পতাকায় জিয়াউর রহমানের নাম দেখা যায়। আজকে জিয়াউর রহমানের নাম প্রতিটি ঘরে ঘরে। শহীদ জিয়ার আদর্শ আমাদের গর্ব, আমাদের নেতা, আমরা গর্ববোধ করি। একইভাবে বেগম খালেদা জিয়া আমাদের গর্ব, আমরা গর্ববোধ করি। ধন্যবাদ। সুতরাং এটা আমাদের অনেক কিছু
আপনার এটা তাদের অনুকরণীয় আছে। আমাদের নেতা কর্মীরা, আমরা সারা দেশের বিএনপির নেতা কর্মীরা, আমরা আমাদের দুই নেতা নেত্রীকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আগামী দিনে আমাদের তারেক রহমানের সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আশা করি শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে দেশপ্রেম, সততা, শহীদ জিয়ার সততা, সেটা নিয়ে উনি এগিয়ে যাবেন এবং রাষ্ট্রকে মানবিক মর্যাদায়, মানবিক মূল্যবোধ নিয়ে উনি এগিয়ে যাবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। মজ্জুম হোসেন আলাল, একদমই হয়তো 1 মিনিটেরও কম সময় আছে, যদি দেশবাসীর জন্য কাছে আপনার কিছু বলার থাকে। না, আমার বলার যেটা আছে সেটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটি নানা প্রতিকূল অবস্থার মধ্যেও বারবার বলেছেন, আমি এই মাটিতেই থাকবো, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই, আল্লাহ বোধহয় সেটা কবুল করেছেন। যদি নাই করতেন, ওনার অসুস্থ অবস্থায় যখন কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স রেডি হলো বাংলাদেশে আসবেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সও আসেনি, আর উনি এই মাটি ছেড়ে চিকিৎসার জন্য যেতে পারেননি। এই মাটি ওনাকে গ্রহণ করেছে, ওনার মনস্কামনা বোধহয় আল্লাহ তাআলা এইভাবে পূরণ করেছেন যে মাটির বাইরে ওনার কোনো ঠিকানা নেই, যিনি উনি ওনার মুখ থেকে যেটা বের হয়েছে সেটাই আল্লাহ কবুল করেছেন। না হলে তো কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারতো, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি কিংবা ব্রিটেনের মতো জায়গায় ওনার চিকিৎসা হতে পারতো। আল্লাহ তাআলা ওনার এই কায়মন বাক্যের যে চাহিদা সেটা পূরণ করে গেছেন। এটা দেশবাসী আজকে অনুভব করছে যে হ্যাঁ, বেগম খালেদা জিয়া আসলে মাটির প্রতিটি ইঞ্চির মধ্যে মিশে আছেন, তার সত্তা, তার আদর্শ, তার জাতীয়তা এবং তার পরবর্তী নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেব, তিনি সেই পথ ধরে এগিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা করে। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ মজ্জুম হোসেন আলাল এবং অসংখ্য ধন্যবাদ নাজিমউদ্দিন আলম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের মতো আমাদেরও এই সেট থেকে প্রত্যাশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মহিয়সী এই নারী, যিনি দেশের অভিভাবকত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দলমতের ঊর্ধ্বে, সেই মহিয়সী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাত নসিব করেন এবং একই সাথে তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছেন, কল্যাণমূলক বাংলাদেশ দেখতে চেয়েছেন, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই কল্যাণকর বাংলাদেশ যেন গড়ে ওঠে, এই প্রত্যাশা রেখে এবং আবারও তার রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। বেগম খালেদা জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ।